সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আমি এফ মেসবাহুজ্জামান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের মোস্ট পপুলার সিগনেচার যে প্রোগ্রাম আমাদের প্রতিদিন হয়ে থাকে দ্য ভিউজে। আমাদের সঙ্গে আজকে যে অ্যাটর্নি থাকবেন, আমাদের যে গেস্ট, তোমার নাম হচ্ছে অ্যাটর্নি সুরাইয়া রহমান। আপনারা অবশ্যই জানেন যে আমরা একটা ইমিগ্রেশন বিষয় নিয়ে প্রোগ্রাম করে থাকি। এখন থেকে আপনারা প্রতি বুধবার অল্টারনেটিভ বুধবারে আপনারা ওনাকে পাবেন এবং আমি সঙ্গে থাকবো ইনশাল্লাহ। এখন যারা যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে ফেসবুকে, তাদের জন্য রইল শুভেচ্ছা। আপনারা আপনাদের কমেন্টস লিখতে ভুলবেন না, এবং পরবর্তীতে যারা ইউটিউবে যুক্ত হবেন তাদের জন্য রইল, এটা আপনার কয়েক ঘন্টার মধ্যে ইউটিউবে আমাদের আপলোড হয়ে যায়। আপনারা যারা যুক্ত হবেন অবশ্যই রেজিস্টার করতে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হতে চান, আপনারা জানেন স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া থাকে 6463079828, এই নাম্বারে আপনারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। তবে একটাই রিকোয়েস্ট, আপনারা অবশ্যই আপনাদের পিছনে যে নয়েজ হয়, ব্যাকগ্রাউন্ডে কোনো টেলিভিশন চালু থাকলে সেটা বন্ধ রাখবেন, যাতে আমাদের শুনতে সুবিধা হয় এবং আপনাদের প্রশ্নগুলো উত্তর দিতে এবং অ্যাকোমোডেট করতেও সুবিধা হয়। তো আমরা বেশি দেরি করব না। আজকে যে বিষয়টা আমরা নিয়েছি সেটা হচ্ছে গ্রিন কার্ডের প্রাপ্তির ব্যাপারটা। সেটা হচ্ছে গ্রিন কার্ডের যে বিষয়টা আছে, এটা নিয়ে আমরা কীভাবে, এটা কী পরিক্রমা বা এটা সম্বন্ধে আমরা সিস্টেমটা কীভাবে আমাদের ইমিগ্রেশনে এটাকে অ্যালাউ করে, এবং এটা নিয়ে আজকে আলাপ করবেন অ্যাটর্নি সুরাইয়া রহমান। এছাড়াও আরও ইমিগ্রেশন বিষয়ক যেগুলো তথ্য আছে, আপডেট আছে, আমরা সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আমাদের সঙ্গে থাকুন। অবশ্যই আমরা চেষ্টা করবো আপনাদেরকে অ্যাকোমোডেট করার জন্য। দর্শক সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের সুপ্রিয় অ্যাটর্নি সুরাইয়া। ওয়েলকাম। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। আর আমাদের সঙ্গে কিছুক্ষণের মধ্যে যুক্ত হতে যাবেন নিকি, রিয়াদ। নিকি অলরেডি চলে আসছেন। নিকি, আপনাকে অশেষ ধন্যবাদ। নিকি রিয়াদ, আমাদের গেহি এর ম্যানেজার, আপনাকে অশেষ ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমরা পুরো প্যানেলেই পেয়ে গেলাম। তো এখন যেটা সুরাইয়া, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমরা তো দর্শকদের জন্য তো আমরা প্রচুর আপডেট দিয়ে থাকি, তাই না? তো এখন এই ইমিগ্রেশনটা খুবই সেন্সিটিভ এবং খুবই ভাইব্রেন্ট একটা সাবজেক্ট। এটা নিয়ে আমরা প্রতিদিনই আমরা প্রোগ্রাম করছি বিভিন্ন অ্যাটর্নিদের সঙ্গে, সেখানে আপনিও একজন আছেন। আমার কথা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে লেটেস্ট কী আপডেট আছে ইমিগ্রেশন ওয়ার্ল্ডের উপরে, সেটা ক্যাটাগরি ওয়াইজ হতে পারে, মানে কোনো সুখবর আছে কি না আমাদের দর্শকদের জন্য, এক নম্বর। আর দু নম্বর হচ্ছে আপনি যে আজকে যে বিষয়টা আমরা বলছি গ্রিন কার্ডের যে বেসিক্স, সেটা হচ্ছে গাইডেন্স অন অ্যাপ্লাইং ফর গ্রিন কার্ড ইন দ্য ইউএস। তার মানে কি নীতিমালা পর্যালোচনা কীভাবে করা যায়, গ্রিন কার্ডের প্রসেসগুলো আমরা দর্শক আপনাদেরকে স্লাইডের মাধ্যমে দেখাবো। এবং অ্যাটর্নি সুরাইয়া অফকোর্স উনি একজন বিজ্ঞ অ্যাটর্নি, উনি আপনাদেরকে সহায়তা করবেন এবং বলবেন যা কিছু আমরা বলছি সব কিছুই ওনারা বলবেন। আমি জাস্ট হোস্ট হিসাবে আছে আপনাদের সঙ্গে, সব কিছুই ওনারা তথ্য দেবে আপনাদেরকে। আমার কিছু বলার নেই, ওনারাই সব কিছু বলবে, বাট আমি আপনাদেরকে জাস্ট ওনাদেরকে সাপোর্ট দিচ্ছি, কোঅর্ডিনেট করছি অ্যাজ এন অ্যাঙ্কর। তো দর্শক আবারও বলছি, ধৈর্য সহকারে আমাদের সঙ্গে থাকুন এবং আশা করি আপনাদের অনেক উপকারে আসবে আজকের প্রোগ্রামটি। ধন্যবাদ সবাইকে। Suryia, so what's the update now? Tell me. So, the updates that are relevant to our community, there are always lots of updates in the immigration world, that affect different communities. But the one for our community, which is relevant, is the visa bulletin has progressed in the sibling category. So for আমি একটু পজ নিচ্ছি, সরি বেয়াদবি মাফ করবেন। সেটা হচ্ছে যে ভিসা বুলেটিনে বলছেন এটা প্রগ্রেস হচ্ছে, এটা কোন ক্যাটাগরিতে বিশেষ করে? So this is for the F4 category. F4 category, or the siblings category? Yes. So it was stuck on March 2008 for some time, and I believe it's progressed to May. So there has been some progress on the visa bulletin. আচ্ছা। ভেরি গুড, ভেরি গুড। তো এখন আজকে যে আমাদের গ্রিন কার্ডের যে বিষয়গুলো, আরও অনেকগুলো ক্যাটাগরি আছে, ভিসা ক্যাটাগরি F4 ছাড়াও আরও অনেক ক্যাটাগরি আছে। যেমন আমি যদি বলি আপনাদের ডাকা ব্যাপারটা বলি, হ্যাঁ, ড্রিম একটা কথা বলি, যেটাই বলি আপনাকে, সবাই কিন্তু ওয়েটিং লিস্টেই আছে, দিস ওয়ে অর দ্যাট ওয়ে। তো এটাকে কীভাবে এখন কি আপনার ইমিগ্রেশনের যে যারা কাজ করছেন, এটা কি মডারেট আছে নাকি না এখনও আমরা জেট লাগে আছি, পিছনে পড়ে আছি? So the DACA program is still on hold, and that is for new applications. So those who have applied in 2012 and continued to renew, the program is
the program is still fine and active for them. The program that has been paused is the revival of the program. When Biden came into office, he issued an executive order which said that USCIS will accept new applications. That program is on pause. Okay. নিকি আপনি কি আছেন আমাদের সঙ্গে? হ্যাঁ, আমি জি। আজকে সাউন্ডটা ভলিউমটা একটু খুব লো। আচ্ছা, আমি ওটা আমরা দেখছি। আপনি ওই যে শুনতে পেরেছেন, আপনি যদি আমাদের একটু শেয়ার করতেন মেহরবানি করে। হ্যাঁ, আসলে আমি শুনতে পাইনি আজকে। আচ্ছা, ঠিক আছে, আমরা পরে আছি। দর্শক, আমি আপনাদেরকে বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে অ্যাটর্নি সুরিয়া যে আপডেটটা দিলেন প্রগ্রেসের অ্যাবাউট দ্য প্রগ্রেস অফ দি ইমিগ্রেশন, আমাদের যে স্ট্যাটাস কুতে যে ছিল, আমাদের সুখবরটা হচ্ছে যে যেটা মার্চে ছিল সেটা এখন ত্বরান্বিত করে এক্সপিডিয়েট করে এটাকে মে মাসে নিয়ে আসা হয়েছে অলমোস্ট, রাইট সুরিয়া? আর অন্যান্য যে ক্যাটাগরিগুলো আছে সেগুলোর ব্যাপারেও আছে অনেক কিছু তথ্য আছে। আমরা ধাপে ধাপে অবশ্যই আমরা আপনাদেরকে তথ্যগুলো দেওয়ার চেষ্টা করব। আর যারা এই F4 ক্যাটাগরিতে আছেন, F4 ক্যাটাগরিতে যারা আছেন, স্পেশালি সিবলিংস ক্যাটাগরি, যেমন আত্মীয় স্বজন, মা ভাই বোনদের ক্যাটাগরি বা আপনার মা বাবা সব কিছু মিলেই এগুলো কিন্তু আপডেটে আছে। তো F4 ক্যাটাগরি স্পেশালি মে মাস, এখন ঢাকা US Embassy is conducting the May cases, right? May which year it is? 2008 যারা 2008 সালে অ্যাপ্লাই করেছিলেন তাদের এই ফাইলগুলো এখন প্রসেস হচ্ছে ঢাকার US Embassy-তে, ঠিক আছে? তো আপনারা অবশ্যই এদিকে নজর রাখবেন। দ্বিতীয় কথা সেটা হচ্ছে আমরা সুরাইয়া আরেকটা কথা যেটা সবসময় আমরা বলে থাকি, সেটা আমি জানি না আপনি আমার সঙ্গে একমত কিনা না, ফিজিক্যালি যারা আছেন অনেকেই দেখা যাচ্ছে যে ফাইলিংয়ে মিস্টেক করেন, ডেট অফ বার্থে মিস্টেক করতেছেন, ডেট ভুল করেছেন, নামে ভুল করেছেন, তারা কিন্তু পরে আলটিমেটলি একটা বিশাল প্রবলেমে পড়ে যায়, তাই না? Yes. এটা সম্বন্ধে আপনার কি সাজেশন? That is a common issue in the Bangladeshi community. Especially in the date of birth, I believe, right? Yes. Especially on the date of birth. Date of birth, yeah. Because I mean, it's a cultural thing, because the person's birthday is actually not important. Traditionally, it was never important. Not only in Bangladesh, in many Eastern countries. Somebody's date of birth is not. It's not like in the United States. You celebrate your birthday every year. That is not the tradition in Bangladesh or most Eastern countries. So, we'll see the January 1st date of birth a lot, because people just don't know their dates of birth because they didn't keep track, because it wasn't necessary. It only became necessary when they are applying for, an immigrant visa. So at that point, they have to apply for a birth certificate. So the issue is understandable. But what it comes down to, when it's not the actual date of birth that immigration is concerned with, it's identity, because the date of birth is an identifying number, a factor when you're applying to something. So when you don't have fingerprints, they will match you to your date of birth, your parents' name. So a lot of times when we see the date of birth issue, we go to the source of the issue, which is identity. And the identity is necessary to establish the relationship. So, for example, if we are trying to establish a brother-sister relationship, or a parent-child relationship, and the date of birth is an issue, that could be resolved by providing DNA to USCIS. থ্যাংক ইউ। সো আমরা যদি এখন স্লাইডে যাব, আমরা স্লাইডে যাই। তো আজকে যে বিষয়টি আমরা কিছুটা অন্যান্য তথ্য নিলাম। আজকে যে বিষয়টি গ্রিন কার্ড বেসিক্স গাইডেন্স ইন অ্যাপ্লাইং ফর এ গ্রিন কার্ড। তো আমি স্লাইড নাম্বার 1 যদি আমরা এখন প্রজেক্ট করি, স্লাইড নাম্বার 1-এ আছে, প্রথমে আছে আপনার জব, ফ্যামিলি অ্যান্ড হিউম্যানিটেরিয়ান সাবজেক্ট। সো হোয়াট আপনি এই ব্যাপারে কি বলতে চান? Sure. So I picked basics today because, again, I like to discuss the topics that affect our community and that our community is curious to know about. So a lot of times, I'll have a client come and ask about, just in general, how can they get a green card? Maybe they came here on a visitor visa, and they,
they are not comfortable returning to their home country, and they want to know what are their options for staying here permanently. So what's important to keep in mind is that there's three bases. Those three bases that we just mentioned on the slide there. It can be through family. You have to be sponsored by family. You have to be sponsored through a job, or there has to be a humanitarian basis for allowing you to stay permanently in the United States. For example, asylum. Thank you very much. So about the point আপনি যেটা লিখেছেন এখানে job and then family and then the humanitarian. So job means what you want. So a job is, I listed it very broadly just so it's digestible for everyone, but a job means exactly what that is. So you have to have been offered a job by an employer. And related to that, there are other ways to stay, though not permanently, but through job creation or through doing business in the United States. But for purposes of, for a green card, it is necessary under the job category to have a job or employment offer. There are exceptions to that rule, of course, if somebody is what's called extraordinary ability, if they are, very famous, if they're a Grammy Award winner, if they're, the example is Nobel Peace Prize winner, but of course that's very rare, but that's the level you have to reach in order to petition yourself without an employer. থ্যাংক ইউ ভেরি মাচ, ধন্যবাদ অনেক। নিকি, আপনি শুনতে পাচ্ছেন আশা করি। এখন কি আপনি একটু শেয়ার করবেন আমাদেরকে যেটা অ্যাটর্নি সুরাইয়া দর্শকদের জন্য? এখন স্পষ্ট শুনতে পাচ্ছি। জি জি। তো প্রত্যেকেই আসলে এই বিষয়টা নিয়ে অ্যাটর্নির সাথে কথা বলছে, খুব বেসিকভাবে উনি বলছেন যে কিভাবে এই দেশে কার্ড পাওয়ার জন্য একজন মানুষ অ্যাপ্লাই করতে পারে। আসলে আমরা আমাদের লক্ষ্যে বিশেষ করে বাঙালি থেকে অনেক টাইম পায়, ওনারা প্রেসটা নিয়ে এসেছেন, এসে ওনারা আমাদের অফিসে জিজ্ঞেস করেন আমরা কিভাবে গ্রিন কার্ড পেতে। অনেক সময় আমরা দেখি যে আসলে ওনাদের অনেক ধারণা নেই যে এখানে আমেরিকা কিভাবে গ্রিন কার্ড পাওয়া যায়। তো সেক্ষেত্রে আর্থিকটা কিন্তু ওনাদেরকে খুবই কাজে দিবে। তো উনি প্রথমে একটা কথা বললেন জব, 2 নম্বরে বললেন ফ্যামিলি, 3 নাম্বার বললেন হিউম্যানিটেরিয়ান বেসিস, মানবিক কারণ। তো ফ্যামিলিটা আমাদের দেখে আমরা আমাদের ফ্যামিলি খুব ভালো করে জানেন যে ফ্যামিলি যেমন ধরেন আপনার বাবা মা অথবা ভাই বোন যদি আমেরিকান সিটিজেন হন তাহলে ওনারা অ্যাপ্লাই করতে পারেন। আরেকটা হচ্ছে যদি আপনার হাজবেন্ড অথবা ওয়াইফ যদি গ্রিন কার্ড হোল্ডার অথবা সিটিজেন হন তখন আপনার গ্রিন কার্ড অ্যাপ্লাই করতে পারেন। এটা হচ্ছে ফ্যামিলি। আর হিউম্যানিটেরিয়ান ক্যাটাগরি যেটা, যে আপনার যদি দেশে যেতে কোনো সমস্যা হয়, দেশে যদি আপনার জীবনের উপরে হুমকি এসে থাকে, এই ধরনের সমস্যা থাকে, এইটাকে বলে হিউম্যানিটেরিয়ান বা মানবিক কারণে, এটাই হচ্ছে সাইলাম। আর জব যেটা আমাদের কমিউনিটি একটু কম জানে, সেটা আজকে বোধহয় 1 নাম্বার রেখেছেন। জব ক্যাটাগরি একটা আছে যেটা হচ্ছে আপনি যদি হাইলি কোয়ালিফাইড হন, যেমন ধরেন আপনার পিএইচডি আছে বিষয়ে, অনেক পাবলিকেশন আছে, রিসার্চ আছে, এটা হলো এডুকেশন লেভেলে। আরেকটা হলো মনে করেন আপনি সেলিব্রিটি হন, আপনার অনেক অ্যাওয়ার্ড আছে, রিনাউন্ড, দেশে অনেক পেয়েছে, সেই ক্ষেত্রেও আপনি এই ক্যাটাগরিতে পড়েন। তার মানে বিশেষ আপনার কোয়ালিটি যদি থাকে, সেই কোয়ালিটি বেসিসে আপনি অ্যাপ্লাই করলেন। এটা একটা, আপনি যদি হাইলি কোয়ালিফাইড। আরেকটা হচ্ছে নন স্কিল, আপনি যদি এখানে এসে মানে কোনোভাবে স্ট্যাটাস মেনটেন করে আপনাকে যদি নন বেসিসে আপনাকে এমপ্লয়ার হায়ার করে থাকে, সেই ক্ষেত্রে সেই এমপ্লয়ার আপনার কাজে যদি খুব উৎসাহিত হয়ে আপনাকে এই দেশে রাখতে চান, তখন সেই এমপ্লয়ার আপনাকে স্পন্সর করতে পারে। এটা একটা ক্যাটাগরি। আরেকটা আছে আপনি যদি এই দেশে বিজনেস করতে চান, আপনার যদি অনেক টাকা পয়সা, সেক্ষেত্রে আপনার মিনিমাম অ্যামাউন্ট আপনি পরে বলবেন, সেটাকে বলে ইনভেস্টমেন্ট ক্যাটাগরি। সেইখানে আপনি বিজনেসে ইনভেস্ট করতে পারেন, সেই ক্যাটাগরিতেও আপনি কিন্তু গ্রিন কার্ড পেতে পারেন। ধন্যবাদ।
দর্শক আমরা অনেক কিছু ধরতে পেলাম নিকির কাছ থেকে সুরাইয়া ওই এক্সট্রা দ্যাট ইজ অ্যান এক্সট্রা অর্ডিনারি ক্যাটাগরি হুইচ ইজ দে হ্যাভ এ ক্যালিবার দে ক্যান প্রডিউস দ্যাট সেই ক্ষেত্রে এগুলা এলিজিবল এখানে আমরা কিছুক্ষণ আগে শেয়ার করছিলাম আমাদের স্ট্যাটাস নিয়ে ঢাকা ইউএস এমবেসিতে মেরিনা এ তিনি বলছেন ঢাকা এমবেসি ইজ ওয়ার্কিং অন 2007 নট ইন 2008 ইজ ইট ট্রু As far as I know, so there's two charts. There's what we call dates for filing, and there's a second chart. So you can go by the second chart, which I believe is in 2008. Okay. And so that means that your relative is eligible to apply. She's I believe she is confused with that The two charts, yeah. দর্শক আশা করি আপনারা শুনতে পেয়েছেন আমি আরেকটা বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছিলাম সেটা আমাদের সঙ্গে একজন দর্শক আছে আমি কলটা নিয়ে নিই তারপরে কথা বলছি দর্শক কে আছেন আপনি কে বলছেন নাম বলে প্রশ্ন করুন ভাইয়া প্লিজ জি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন ভাই আমি এখন ভাই নমস্কার আপনাদের প্ল্যান করি কি আমি বুঝতে পারিনি কি বললেন আমি আপনার কথাটা ক্লিয়ারলি শুনতে পারি একটু আসতে বলুন ভাই মেহরবানি করে জি 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 বলেন আসলে বলতে আমি এখন আমার ওয়াইফ হচ্ছে একটু তো আমরা স্টুডেন্ট ভাই আচ্ছা এখন আমার ওয়াইফ কি সোশ্যাল সিকিউরিটি পাবে ও আচ্ছা 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 so you understand I didn't hear the second part. He and his wife they are F2 category so his wife is also he's asking that is it possible to get social security for his wife I don't believe so. She's not eligible to work or for social security with a F2. ভাই আপনি বুঝতে পেরেছেন আশা করি ভাই আপনার নামটা আপনি বলেন নেই F2 ক্যাটাগরিতে ডিফিকাল্ট সোশ্যাল সিকিউরিটি পাওয়া কারণ তো উনি তো এলিজিবল না কাজ টাজ করার জন্য বা এই ধরনের আমার মনে হয় একটা সমস্যা আছে ধন্যবাদ পরবর্তী কোনো কলার আছে কি নাম বলে প্রশ্ন করুন থ্যাংক ইউ আমরা ফিরে আসছি আবার আমাদের আমি সুরাইয়া খুবই আমার কাছে জিনিসটা খুবই লাইভলি মনে হচ্ছে এই জন্য যে আমরা যে এই কথাগুলো বলছি সুরাইয়া নিকি আপনি আছেন আশা করি আমি যে কথাগুলো বলছি সেটা হচ্ছে যে এই যে আমরা যে এই বিষয়গুলো নিয়ে তথ্যগুলো নিয়ে আমরা শেয়ার করছি ভিউজ অ্যান্ড আইডিয়াস অ্যান্ড অফকোর্স ভেরি অথেন্টিকেটেড আমরা দর্শক আমি বারবারই বলি এটা আমার কথা না আমাদের টেলিভিশনের কথা না ওনারা যেহেতু ক্রেডিবল অ্যাটর্নিস তারাই আমাদেরকে শেয়ার করছেন সো আপনারা এটাকে খুব সিরিয়াসলি নেবেন কারণ হলো গিয়ে এই তথ্যগুলো আপনাদের অনেক কাজে লাগবে আমরা এখন দ্বিতীয় স্লাইডে কি যেতে পারবো দ্বিতীয় স্লাইডে যেটা হচ্ছে আমাদের ব্যাক অফিস থেকে দ্বিতীয় স্লাইডে এখন দেখাবে আপনাকে গ্রিন কার্ড প্রসেস এটা তো আপনি জানেনই দ্বিতীয় স্লাইডে যেটা আছে applying from inside and applying from outside USA these are two elements which people get very much confused and it's very important আপনি যদি একটু শেয়ার করতেন পরে আমি নিকির কাছে যাচ্ছি Yes, so it seems very simple. There's two options. Either you're in the U.S. or outside the U.S. Right. But it's very nuanced. There's, depending on your preferences and your objectives, what is better for you, or your options, what is available to you. You might choose one over the other, but those are the two options. So if you're inside the United States, and this is after you've established what we discussed on this first slide, which is you have a requisite job or family member or a humanitarian basis. Once you've established that, then you can move on to applying for the green card. Sometimes you can apply for them together under certain circumstances, but generally speaking, its first step is you have to have your petition approved, and then the second step is that you apply for the green card. So if you're inside the United States, that process is called adjustment of status. There's certain forms, and they're filed with the USCIS, which is the agency that would adjudicate or decide your application. If you're outside the United States, it would be the U.S. Department of State that would adjudicate your visa application, and they would, if once granted, put the boarding foil in your passport, and that would allow you to travel and enter the United States. So there's pros and cons to
each process. For example, if you're inside the United States, assuming you have the option of doing either, if you're inside the United States, you can't travel while your application is pending without permission. So that's a huge limitation. If you're outside the United States, there's other issues which may come up. It's a long wait time to go through the Department of State, as we all know, through the NVC processing. So there's pros and cons to both processes. Both process. আমি নিকির কাছে যাব, এর আগে আমি জানতে চাচ্ছি, Suryia, I had a feelings that the humanitarian category, right? Yeah. All the refugees also comes under that? Yes, so refugee, the difference between an asylum and refugee is location. So asylum is for people who are inside the United States. Refugee process is for people who are outside the United States. For example, there might be a refugee camp where the U.S. government has set up, a process to apply for an immigrant visa or refugee status to come to the United States. So that's done from abroad. That's the difference between the two. But also under humanitarian category, we also have VAWA, we also have DACA, we also have the U visa, T visa. So it's not just asylum, there's a lot more there. VAWA and DACA is violence against women and all this stuff. And the DACA is very much common phenomenon in our community, and we have been watching this already. We have been reviewed that, and we have been discussing so for so long. That we know. One more thing again, that Marina, she told me, she is writing, it's interesting, she's saying 2008 is NBC is working on, not on Dhaka Embassy. 2008 working in NBC, National Visa Center, not in Dhaka. So it's okay. We are on the same page. Yeah. We are on the same page, but it's very nice. So we are getting information through guests also and from you also. Now I would request Nikki আপা, আপনি সুদৃষ্টি আকর্ষণ করছি, অ্যাটর্নি সুরাইয়া যা বললেন একটু শেয়ার করেন ব্রিফলি, আমাদের দর্শকের জন্য সুবিধা হবে। অ্যাটর্নি সুরাইয়া যে কথাটা বললেন যে এক নাম্বার হচ্ছে ইনসাইড ইউএসএ, আরেকটা হচ্ছে আউটসাইড ইউএস। ইনসাইড মনে করেন আপনি টুরিস্ট ভিসা নিয়ে আমেরিকা এসেছেন, আপনি আনম্যারিড ছিলেন, এখানে এসে আপনার কোনো ইউএস সিটিজেনের সাথে বিয়ে হলো, এখন আপনার ইউএস সিটিজেন হাজবেন্ড অথবা ওয়াইফ আপনার জন্য অ্যাপ্লাই করছে, এটা হলো আপনার ইনসাইড ইউএস। এখন এটার অসুবিধা সেটা হচ্ছে আপনার জন্য যখন অ্যাপ্লিকেশন করা হবে, এই অ্যাপ্লিকেশন প্রসেসটার সময় আপনি কিন্তু দেশের আমেরিকার বাইরে যেতে পারবেন। হ্যাঁ, তো তখন আপনার পুরো প্রসেসটাই হবে আমেরিকায় বসে। আর আউটসাইড যেটা বেশিরভাগই হয় যে হাজবেন্ড ওয়াইফ অথবা বাবা মার জন্য আমরা অ্যাপ্লাই করছি, বাবা মা দেশে অথবা হাজবেন্ড ওয়াইফ দেশে, এখান থেকে অ্যাপ্লাই করা হলো। আর ওটার অসুবিধা হলো যতক্ষণ পর্যন্ত আপনার ভিসা কারেন্ট না হবে ততক্ষণ পর্যন্ত আপনি আমেরিকা আসতে পারছেন না। তাহলে এটাই তফাৎ, একটা হচ্ছে আমেরিকায় বসে আপনার অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস করা, আরেকটা হচ্ছে আমেরিকার বাইরে অ্যাডজাস্ট। মানে আমি যেটা বুঝলাম নিকির কাছ থেকে শুনলাম সেটা হচ্ছে একটা ইন্টারনাল একটা এক্সটার্নাল সুজা। আর একটা কথা যেটা হচ্ছে এই যে বললেন যে দেশে যেতে পারবেন, সো when they want to go, যখন তারা যেতে চাবে, the concerned person or him or her, তো তাদেরকে তো পেরোল নিতে হবে বা একটা পারমিশন নিয়ে যেতে হবে না নাকি না? Right. Yes, absolutely. And that's very important. Can you share? Yes. So it's very important that if you have an application pending with USCIS, you applied within the United States, you cannot leave unless you have permission to travel. Otherwise, your application will be abandoned. So that applies obviously for adjustment of status, that applies for asylum, that applies for every category. If you have an application pending, you cannot leave until it is approved or you have permission to travel. Thank you very much. We have two callers on the line. কে আছেন দর্শক, নাম বলে প্রশ্ন করুন। হ্যালো। জি আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ ভাই। জি আপনার নাম বলে প্রশ্ন করুন। হ্যালো। আসসালামু আলাইকুম। জি কোথা থেকে বলছেন ভাই, নাম বলেন। হ্যাঁ, আমি মোহাম্মদ আসাদুল্লাহ বলছি নিউ জার্সি থেকে। জি আসসালামু আলাইকুম ভাই, বলেন প্রশ্নটা বলেন। জামান ভাই। জি
আপনার কাছ থেকে আপনার এই শোর অনুপ্রেরণায় আমি লয়ার নিয়েছিলাম 2021-এ কাগজপত্র সব দিয়ে জি। ওনার কাছে দিয়েছি। জি। তো এখনো আমাদের কাগজপত্র এখনো কমপ্লিট হয়নি। আচ্ছা, এখন আমি অনুরোধ করব আপনার এই যে নিকি আপা আছে, নিকি আপনি উনি আমরা যে বাঙালি আছি আমরা ওনাদের কাছে যাই, ওনারা আমাদেরকে কতটুকু হেল্প কাগজপত্র দিয়ে সে কাগজ সেগুলো নিয়ে আবার নতুন করে কি তথ্যে 2007-এর। জি জি আমি আমি যদি একটু বলি, ভদ্রলোক আমার নাম উল্লেখ করেছেন, জি। তো আমাদের এই প্রশ্নের প্রথম মেইন অংশটা হবে যে আপনি কোন ক্যাটাগরিতে, কি ভিসায়, কি কেস, আপনার কিসের জন্য অ্যাপ্লাই করেছেন। আচ্ছা, আমি বলেছি নিকি আমি লেটিং হিম নো ভাইয়া, নিজস্ব থেকে যিনি ফোন করেছেন, অশেষ ধন্যবাদ। আপনি আমার মাধ্যমে আমার অনুপ্রেরণায় আপনি ওদের সঙ্গে যোগাযোগ করেছেন, অনেক ধন্যবাদ। আপনি সরাসরি ওদের সঙ্গে যান, নিকি আপার কাছে যেয়ে আপনার ফাইলপত্র নিয়ে যান, অবশ্যই ওনারা আপনাকে সহযোগিতা করবে, এতটুকু আমি বলতে পারি। ঠিক আছে, আপনি আপনার ফাইলপত্র নিয়ে নিকি আপার অফিসে যান, ও নিকি আপা আপনাকে সাহায্য করবে। আমাদের আমরা এখন একটু বিরতিতে গোয়িং টু আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি। আমরা বিরতি থেকে আসার পরে আবার কথা বলছি। থ্যাংক ইউ। আমাদের সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ দর্শক। আমাদের এই আজকের ভিউজ খুব জমে উঠেছে, আমরা অনেক প্রশ্ন পাচ্ছি, কল পাচ্ছি, ফেসবুকেও আমাদের অনেক তথ্য আসতেছে, অনেকেই রিকোয়েস্ট করছেন। সুরাইয়া, বিফোর আই গো ইনটু দ্য ডিসকাশন, one gentleman, Johnny Chaudhary, on the Facebook, he's asking that can you update about parents' case? My parents DQ complied in September 2023. Can you update what is the month they give visa? How long? I mean, literally he's asking how long it will take. Yeah, it's always hard to predict when they'll get the interview date, but under the parents category, it should be relatively quick. Quick, right? Like a couple of months, I believe. Yes. জুনেদ চৌধুরী ভাই, আপনি আশা করি আপনার মা বাবার সঙ্গে খুব তাড়াতাড়ি মিলিত হয়ে যাবেন। আপনি ধৈর্য ধরেন, কয়েক মাসের ভিতরে, এখন যেহেতু আপনার সব কিছু কমপ্লিট হয়ে গেছে 2020-তে, আপনার মনে হয় বেশি সময় লাগবে না, কাপল অফ মান্থস অ্যাকর্ডিং টু সুরাইয়া। তো আমরা যে কথাগুলো বলছিলাম, দর্শক কে ছিলেন আমাদের সঙ্গে, আপনি নাম বলে প্রশ্ন করুন প্লিজ। জি জি, বলেন ভাইয়া। জি, হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। জি জি, নূর ভাই বলেন। জি, আমার কথা হচ্ছে, আমি আমার ভাইয়ের জন্য আবেদন করছি 2016 সালে। এটা প্রায় অলমোস্ট 8 ইয়ার্স হয়ে গেছে। এখন আর কতদিন লাগবে বা এখন আমার কিছু করণীয় আছে কিনা, শুধু ওই যে নোটিশ নাম্বারটা পাইছি। আচ্ছা, this gentleman, he got his receipt number for his brother. He applied in 2016. Okay. So he got only the receipt number. He's asking that is there anything to be done or what? 2016. The case should be approved by now at minimum, but there's really no harm if it's not approved, because they're working only on 2008 or 8, right? 2008 cases at NVC. So there's really no harm, but of course you do want to make sure that it didn't get denied. A lot of times mail gets missed, especially if you've moved and maybe the address was not, change of address was not completed properly. Missing mails sometimes. Missing mails, yeah. So you'll just want to make sure that it didn't get denied. The best way to check that is by requesting your immigration file or calling USCIS customer service to get to do a service request. Thank you. নিকি, আপনি আমাদের সঙ্গে আছেন তো? জি আছি। জি, নিকি আপনাকে যেটা বলতে চাচ্ছি সেটা, নিকি ওনাকে একটু, নুরুল ভাইকে একটু বলেন যে ওনার যদি কোনো মেইল মিসিং হয়ে থাকে, আমি জানি না, এটা আপনি বলতে পারেন অ্যাপ্রুভালের যে ব্যাপারটা। হ্যাঁ ভাই, আপনি 2016-এ অ্যাপ্লাই করেছেন ভাই বোনের জন্য, এবং আপনি শুধু রিসিভ লেটার পেয়েছেন। তো অ্যাটর্নি সুরাইয়া যেটা বললেন যে এই সময়ের মধ্যে আপনি অ্যাপ্রুভাল, যেটা I-130 বলে, I-130 অ্যাপ্রুভাল লেটার পেয়ে যাওয়ার কথা। তারপরেও আপনি যদি পেয়ে না থাকেন তাহলেও অসুবিধা নাই, কারণ আপনার এখন কিন্তু প্রায়োরিটি ডেট চলছে 2000, যেটা নিয়ে আমরা আলাপ করছিলাম 7 অথবা 2008। তো আপনার কিন্তু অনেক বছর এখনো সময় লাগবে, 8 বছরের মতো। তো এই সময়ের মধ্যে হয়তো অ্যাপ্রুভাল লেটার চলে আসবে,
তারপরেও আপনি কিন্তু একটা রিকোয়েস্ট পাঠাতে পারেন ওনাদের কাছে যে আপনার কেসটা কি অবস্থায় আছে, এবং আর একটা জিনিস খেয়াল করবেন যেন কোনো মেইল মিসিং না হয়। আমাদের বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি যদি কোনো কেস কোনো আপডেট না থাকে, তার মানে কোনো একটা মেইল মিসিং হয়েছে, সেটাও আপনি রিকোয়েস্ট অথবা কাস্টমার সার্ভিসে কল করেও কিন্তু জেনে নিতে পারেন। ধন্যবাদ ধন্যবাদ। আমরা দর্শক অবশ্যই আমাদেরকে সহযোগিতা করবেন, আমরা অনেক প্রশ্ন পাচ্ছি ফেসবুকে এবং আজকে বেশ ট্রাফিক, আমাদের ফোনে অনেক আসছে। পরবর্তী কলার কে আছেন নাম বলে প্রশ্ন করুন প্লিজ। হ্যালো, জি আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ হ্যালো, জি বলেন। হ্যাঁ আমি মিশিগান থেকে খোকন দাস ফোন করছি। আমি 2018-তে আমার 21 বছরের বড় ছেলের জন্য F2B ক্যাটাগরিতে অ্যাপ্লাই করেছি। অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ হয়েছে, আর কতদিন লাগবে ভিসা থেকে? ধন্যবাদ ধন্যবাদ মিশিগান থেকে ফোন করার জন্য। He called all the way from Michigan. So his son, he applied for 2018 for F2B category. So he got the approval and everything. So how long is it going to take, do you think? I don't have the bulletin in front of me, but I believe that category should be current. I mean, past 2018. I believe I'm going off the top of my head. So I would really look into the case to make sure you didn't miss any mail, and the case is moving along. It is very much updated right now. Now 2018 he applied for his son. So he should be now in the process, right? Yes. I would have to check the visa bulletin. Okay. Yeah. দর্শক আপনি ভিসা বুলেটিনটা চেক করবেন কত তারিখে চলতেছে। আপনি নিউ ইয়র্ক যে আপনার গুগলে গেলেই পাবেন স্টেট ভিসা, এখানে গেলে আপনি ভিসা বুলেটিন দেখতে পারবেন স্ট্যাটাসটা, আপনার এই ক্যাটাগরির যে স্ট্যাটাসটা আসলে আপনি ইজিলি দেখতে পারবেন। নিকি, আপনার কাছে একটা অনুরোধ, সেটা হচ্ছে ওই ভাইকে একটু দাদাকে একটু বলেন যে মিশিগান থেকে উনি ফোন করেছেন যে হোয়াট ইজ দ্যাটটা, মানে উনি তো মনে হচ্ছে হালনাগাদ আছেন উনি। আমি বাংলা যদি বলি তাহলে এটা হালনাগাদ আছে, উনি সব কিছু অ্যাপ্রুভালও পেয়ে গেছেন, এখন জাস্ট হি ইজ ওয়েটিং। হ্যাঁ, কাছাকাছি চলে আসছে। 2018-এ উনি অ্যাপ্লাই করেছেন অ্যাডাল্ট সানের জন্য, চিলড্রেনের জন্য। তো এটা সাধারণত 10 থেকে 8 বছর সময় লাগে। তো এখন ধরেন 8 বছর চলছে, সো 2018-এ। তো তারপরেও আপনি কিন্তু কাস্টমার সার্ভিসে কল করে এটার আপডেটটা জেনে নিতে পারেন মেইনলি। আর সবচেয়ে বড় কথা, ভিসা বুলেটিনটা দেখবেন যে এখন কোন ইয়ার চলছে এবং আপনার প্রায়োরিটি ডেট কবে আর এখন কোন প্রায়োরিটি ডেট চলছে। So I was able to pull the visa bulletin. So for that category F2B, they're working on January 2017. So there might be about one more year. That's very good. So আমরা পেয়ে গেছি, আপনার এখন চলতেছে জানুয়ারি 2017। তো আপনি অ্যাপ্লাই করেছেন 2018-এ। So almost like 2 years, right? Apart, right? Yes. ওকে, হ্যাঁ আরও 1 বছরের মতো আপনাকে ওয়েট করতে হবে। ধন্যবাদ দাদা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ সুদূর মিশিগান থেকে ফোন করার জন্য। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার জন্য শুভকামনা রইল। অ্যান্ড উই গট অ্যানাদার 2 questions on the Facebook also. আই এম কামিং। দর্শক আপনারা ধৈর্য ধরুন, আমরা টেলিফোনগুলো নিচ্ছি। ফেসবুকে যে প্রশ্ন আসছে, রুকনা চৌধুরী, ক্যান ইউ আপডেট অ্যাবাউট মাই প্যারেন্টস কেস where they gave a sponsor in October? How long do you think it will take for the interview and visa? So again, that's unpredictable. In last October. Yeah, assuming it got documentarily qualified, it's really hard to predict when you'll get an interview date. It's very hard to predict. A lot of people are waiting for a long time. A lot of people are getting interviews quicker than others. So it's very hard to predict, but as we've discussed before, if it's pending for too long, you can consider a mandamus. Thank you very much. আপা, আপনি আশা করি আপনার উত্তর পেয়েছেন। ইউ ক্যান গো, আপনি ম্যান্ডেমাস চলে যেতে পারেন, ফেডারেল কোর্টে আপনাকে অ্যাপ্লাই করতে হবে, দে উইল গিভ ইউ দ্য ডিসিশন। আমি পরবর্তী একজন আছেন FH মুফাজ্জল ভাই। Hello, could you please tell us the status of siblings applied 9/2006 DQ 321 and applied 7/2007 DQ 521? So it's just like 2 cases, right? So one is applied into September 2006. DQ was done in March 21, and other one is applied in 7/2007 and DQ in May 21. So that is a long time to be waiting after being documentarily qualified. We're in 2024 now, so that's it's coming on 3 years.
So I would definitely recommend that they consider a mandamus because 3 years is a long time লং to be টাইম waiting. Yes. আমার মনে হয় নিকি ওনাকে একটু ফেডারেল যে ম্যান্ডেমাস সম্বন্ধে একটু বলেন, হয়তো ওনার ধারণা না থাকতে পারে। Please. ভাই আপনি যে ডেট গুলো বললেন সেই হিসাবে দেখা যাচ্ছে আপনার 3 বছর চলছে, আপনার ডকুমেন্টারিলি আপনি অ্যাপ্রুভ হয়েছেন, এতদিন লাগার কথা না। সেই জন্য অ্যাটর্নি সুরাইয়া যে ম্যান্ডেমাস শব্দটা বললেন সেটা হচ্ছে যে আসলে ফেডারেল কোর্টের কাছে একটা লসুট করা ইমিগ্রেশনের বিরুদ্ধে যে কেন এতদিন সময় লাগছে। তো সেই জন্য আমার মনে হয় আপনার একজন লয়ারের সাথে কথা বলা দরকার। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। এখন উই আর গোয়িং টু থার্ড স্লাইড। আমরা থার্ড স্লাইডে চলে যাব। আমাদের কিছু দুজন দর্শক আছেন মধ্যে লাইনে, আমরা থার্ড স্লাইডে চলে যাচ্ছি কারণ এটা বলা দরকার। ক্রিমিনাল হিস্ট্রি, ইনএডমিসিবিলিটি। আচ্ছা, আমরা আগে দর্শক নিয়ে নিচ্ছে, হ্যাঁ, বিকজ দর্শক কে আছেন ছোট্ট করে আপনার প্রশ্ন করুন, একটা প্রশ্ন বেশি আমি নিতে পারবো না। দর্শক কে আছেন নাম বলে প্রশ্ন করুন প্লিজ। ভাইয়া আপনি আপনার নাম বলে প্রশ্ন করুন, নাম বলে প্রশ্ন করুন আপু প্লিজ। ওকে, আমি শিলা বলছি। আমার প্রশ্ন অ্যাকচুয়ালি আপনি শিলা কোথা থেকে বলছেন? নিউ ইয়র্ক, নিউ জার্সি, কোথায়? নিউ ইয়র্ক থেকে বলছি। আচ্ছা আচ্ছা, বলুন আপনার প্রশ্নটা কি বলেন। আমার দুইটা প্রশ্ন আছে ভাইয়া। আপা একটা প্রশ্ন দিব আমি, আমরা শেষ প্রান্তে। বলেন বলেন। আমার ফার্স্ট প্রশ্ন হলো আমি সিবলিংসদের জন্য অ্যাপ্লাই করেছি, আমার I-130 এপ্রুভড হয়েছে, এখন আমার কি করণীয়? কোন ইয়ারে অ্যাপ্লাই করেছেন? ওকে, she applied for I-130 approved. So what is the what So she has to do now? exactly, it depends on when you applied. If it's it's time to apply for the visa, it has to be applied before, as we saw, May 2008. Then they can apply for the visa. ওকে ওকে, আপা আপনি শুনতে পেরেছেন, আমি ঠিক জানি না আপনি কবে অ্যাপ্লাই করেছেন, বাট আপনার নেক্সট স্টপ, আপনাকে নেক্সট স্টেপ যে পদক্ষেপটা নিতে হবে, আপনাকে দেখতে হবে কী অবস্থায় আছে এবং আপনি অ্যাকর্ডিংলি আপনার এগুলো ফর্মালিটি করতে হবে, কারণ আমরা ঠিক বলতে পারছি না, ইজ ভেরি মাচ আনপ্রেডিক্টেবল। কে আছেন দর্শক আমাদের সঙ্গে? পরবর্তী দর্শক প্লিজ নাম বলে প্রশ্ন করুন। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আপা বলেন। জি, আমার নাম আইরিন। আমি আমার বাবার জন্য আমি অ্যাপ্লাই করেছিলাম 2020-তে। আমার বাবাকে 22-তে ডাকছিল ইন্টারভিউর জন্য। তো ওনাকে একটা ইয়েলো পেপার দিয়েছিল বায়োগ্রাফি ইনফরমেশনের জন্য। তো আমরা ওটা অলরেডি সাবমিট করে দিয়েছিলাম 7 দিনের ভিতরে। এতদিন আর কোনো খবর ছিল না। এখন আবার ওনাকে বাংলাদেশের ভিসা অফিসে ওনার পাসপোর্ট জমা দিতে বলছে। তো আমরা ওইটা জমা দেওয়ার পরও সিরিয়াস স্ট্যাটাস হচ্ছে জি, বুঝতে পারতেছি না আসলে। আচ্ছা নিকি, ইউ গট নিকি, আপনার দৃষ্টি আকর্ষণ করছি, ওনার প্রশ্নগুলো আপনি শুনেছেন তাই না, একটু বলবেন। হ্যাঁ, উনি প্রশ্ন করেছিলেন, উনি বাবা মার জন্য অ্যাপ্লাই করেছিলেন 2020-তে, তারপর 2022-তে ওনার ইন্টারভিউ আসছে, তারপর অনেকদিন অপেক্ষা করা হলো, ইন্টারভিউর সময় ওনাকে একটা ইয়েলো পেপার দেওয়া হয়েছিল। রাইট। হ্যাঁ, তারপর কিছু এতদিন চুপচাপ, হঠাৎ করে ওনাদেরকে বললো যে পাসপোর্ট জমা দিতে, সেটা বোধহয় ওনারা করেছেন, কিন্তু এরপরে আর খবর নাই। এখন কি করণীয়? So what they can do, because they have submitted the passport also as per the instruction. Mandamus. Mandamus My is the only answer word. is always a mandamus. Yeah. Okay. Yeah. Thank you very much. Yeah. So দর্শক, আপনাকে একজন দক্ষ অ্যাটর্নির কাছে যেতে হবে, প্রয়োজন পড়লে এটা ফেডারেল কোর্টেও নিতে হবে যেটাকে এক্সপিডিয়েট করার জন্য, কারণ এতদিন আপনার এটা হয়ে যাওয়ার কথা অ্যাকর্ডিং টু অ্যাটর্নি সুরাইয়া। আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি আমরা থার্ড স্লাইডে যেতে পারছি না, আমাদের একদম সময় শেষ। উইল ডিসকাস অ্যাবাউট দ্য থার্ড স্লাইড অন দ্য নেক্সট এপিসোড। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থেকে। অ্যান্ড দ্য লাস্ট কোয়েশ্চেন, আই টেক ওয়ান কোয়েশ্চেন বিফোর আই গো। Mazharul Islam, hello, I came here USA September 18, 2023, applied my brother, F4 category, with spouse and 2 children. We got SSN and green card except my wife. How many days it will take to get my wife green card?
So that's I Very need more. obviously. I need more Right, details. right. Yeah. থ্যাংক ইউ আমাদের একদম সময় নেই, অলরেডি উই আর অন দ্য বার্জ। দর্শক সবাইকে অনেক ধন্যবাদ। আমি মেসবাহুজ্জামান বিদায় নিচ্ছি, সঙ্গে অ্যাটর্নি সুরাইয়া এবং নিকিকে অনেক ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য। ইনশাল্লাহ উইল সি ইউ ইন আওয়ার নেক্সট এপিসোড। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। TVN 24-এর সাথে থাকুন। TVN 24 বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর। TVN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।